সব জায়গাতেই কোনো না কোনো সমস্যা দেখা দিচ্ছে। শুধুমাত্র নিজের ভক্তি এবং ঈশ্বরের কাছে প্রার্থনায় যথেষ্ট। তখনই দেখা যায় এক মহাকালের। গুড মর্নিং ফ্রম সিমলা। আর আজকের ব্লগে সবাইকে স্বাগত। আজকের ব্লগটা কিন্তু হবে আজকে সিমলাকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি কুলুর উদ্দেশ্যে, এবং চেষ্টা করব আজকেই যদি মণিকরণটা কভার করা যায়, মানে সেই প্ল্যানেই এগোচ্ছি। ঘড়ির কাটায় এখন বাজে সকাল 7টা, আর আমাদের ব্রেকফাস্ট কিন্তু চলে এসছে। আমরা ব্রেকফাস্ট করব এবং তারপর মোটামুটি বেরিয়ে পড়ব। আমাদের ট্রাভেলার গাড়িও রেডি আছে, আমাদের লাগেজ সব প্যাক হয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষা সিমলাকে বিদায় জানানো। Canvas of a burning sky, dodging embers of a world on fire. এখন বাজে 11টা, আর আমরা সিমলা থেকে প্রায় 55 কিলোমিটার এগিয়ে এসেছি কুলুর উদ্দেশ্যে। জায়গাটার নাম হচ্ছে ডাউন, এবং আমাদের ঠিক পেছন দিক দিয়ে একটা সুন্দর ওয়াটারফল চলে যাচ্ছে। উপরতে খুব একটা ভালো বোঝা না গেলেও আমি চেষ্টা করছি দেখানোর। তার কারণ হচ্ছে এই সিমলার প্রত্যেকটা জায়গাতেই না রেড জোন, মানে ড্রোনের ক্ষেত্রে, ওই জন্য ড্রোন শট আমি খুব একটা দিতে পারছি না। মানে সব জায়গাতেই কোনো না কোনো সমস্যা দেখা দিচ্ছে, কারণ পুরো জায়গাটাই আর্মি ক্যাম্প, বিএসএফ ক্যাম্প দিয়ে ভর্তি। Yet there's still hope when you're by my side. They say it's darkest right before the light. Stay with me tonight, far from the fading light. We can leave it all behind, just breathe and feel alive. কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছি, জায়গাটার নাম হচ্ছে জারোল। এই জায়গাটায় এইচপিএমসির একটা ফুড প্রসেসিং ইউনিটও রয়েছে, সেরকম একটা ইউনিট রয়েছে। আর এই জায়গাতেই আমরা আজকের লাঞ্চটা সারবো। এখানেই সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আমাদের ট্রাভেলসের পক্ষ থেকে। একটু ভেতরে যাই, এখানটায় কিন্তু যথেষ্ট গরম, হ্যাঁ, কারণ মেন যে সিমলার পাহাড়, ওখান থেকে আমরা একেবারেই সমতলে প্রায় নেমে এসেছি। এখান থেকে আবার আমরা কুলুর উদ্দেশ্যে আবার পাহাড়ে উঠবো আর কি। তো ঘড়ির কাটায় এখন বাজে প্রায় 1টা। আপাতত লাঞ্চটা সারি, দেন আবার তোমাদের সাথে কথা বলছি। এই গাছটায় অসংখ্য আমের বোল, মানে আর মাঝখানে পরে মনে হয় গাছটা ঠিক কী অবস্থা হবে আম দিয়ে, দারুণ এটা। আচ্ছা, একটা ভুল ইনফরমেশান দিয়ে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি এটা এইচপিএমসি, অর্থাৎ এটা এইচপিএমসির প্রসেসিং ইউনিট, ফুড প্রসেসিং ইউনিট। এখানে অ্যাকচুয়ালি ফলের থেকে তার জুস বের করে বিক্রি করা হয়, সেই জিনিসটা। কোনো সস প্রস্তুতকারক সংস্থা নয়, এটা জুস প্রস্তুতকারক সংস্থা। যথেষ্ট সুন্দর খেতে, মানে সত্যিই সুন্দর, একদম রিফ্রেশমেন্ট অসাধারণ হবে। আর পিওর জুস, কিন্তু কোনো রকম কেমিক্যাল বা কোনো কিছু মিশ্রণ নেই এখানে। আমরা এখানে ফ্রুট জুস খেতে ব্যস্ত, আর ওইদিকে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। একদম সবাই লম্বা লাইন দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। এই যে সবাই খাওয়া শুরু করে দিয়েছে। তাই মেনুতে কি আছে? ফ্রাইড রাইস আর চিলি চিকেন, তার সাথে স্যালাড। ভালো খাওয়া যাচ্ছে তো? টেস্টি আছে। পাশে মালিক বসে রয়েছে। হ্যাঁ, আমার একটা গভীর প্রশ্ন আছে। গভীর প্রশ্ন বলো। গভীর প্রশ্ন। এই ট্রাভেল এজেন্সির সাথে যখন আসি, হ্যাঁ, তখন ওই ফুড বাদে করা যায়? হ্যাঁ, এবার থেকে আমরা যখন করব, আমাদের মধ্যে যা এই 16 জন এসছে, এদের মধ্যে 3 জন খেতে পারে না, অতএব 3 জনকে 3 থেকে 4 জন তাদেরকে আমরা এবার থেকে কন্ট্যাক্ট করব, যে দেখুন আমাদের 16 জনই যাবে, কিন্তু 3 জনের ফুড মাইনাস। 1 নম্বর হচ্ছে শুক্লা মিত্র, 2 নম্বর হচ্ছে রিয়া সিনহা, 3 নম্বর হচ্ছে এবার যে আমরা দেখতে পাচ্ছি একজন
এবার আমরা যে দেখতে পাচ্ছি একজন সে তার পেট নিয়ে খুবই ব্যতিব্যস্ত, সেটা সেটা 8 কি 7 আমরা জানি না, হয়তো পরবর্তী ট্যুরে গেলে পরে তখন 9 মাসটা ব্যবস্থা হবে, সেও খেতে পারবে না। অতএব এই তিনজনের খাদ্য বাদ দিয়েই পরবর্তী ট্যুর আমাদের ঠিক করা হবে। তো অবশেষে এইচপিএমসির লঞ্চ থেকে একটা ফাটাফাটি লাঞ্চ সেরে আমরা আবার আমাদের যাত্রাপথের জন্য গাড়িতে উঠবো এবং দেন রাস্তার কিছু সৌন্দর্য তোমাদের সামনে তুলে ধরছি। সাথে এখান থেকে কুলু আর মোটামুটি 1 ঘন্টার পথ আমাদের যা বললো, আর আজকেই চেষ্টা করছি যদি মণিকরণটা করা যায় সেইভাবেই কথা বলেছি। Each passing flicker of our souls ablaze, revealing secrets to the blinding air. Light reflecting what we are inside. Let the truth be your guide. Stay with me tonight, far from the fading light. We can leave it all behind. Just breathe and be alive. Stay with me tonight, far from the fading light. We can leave it all behind. Just breathe and feel alive. কপালটা হালকা খারাপ হয়ে গেল। ঠিক কুলুতে আসলাম, দারুণ একটা রুম অ্যালট করলো বাপিদা, মানে আমাদের যে অর্গানাইজার, এবং সেই রুমটা আমি ছেড়ে দিলাম কারণ পাশে আর একটা মানুষজন আছে, সবাই মিলে একসাথে থাকবো বলে। কিন্তু যে রুমটা ছেড়ে দিলাম সেই রুমের ভিউটা হচ্ছে এই, মানে এতে কষ্ট হয় না, মানে প্রেমিকা ছাড়া ছেড়ে গেলে এরকম কষ্ট হয়। এই হচ্ছে ভিউ। এই যে আমার রুমটা নিয়ে নিয়েছে, আমার রুমটা নিয়ে নিয়েছে, আমার রুমটা নিয়ে নিয়েছে। My heart rages around like an ocean in my head, because there are so many things that I left unsaid. I can almost feel you walking in the distance. ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় 5টা, আর রিভার র্যাফটিং এখন আর করবো না, আমরা মণিকরণের উদ্দেশ্যে বেরোবো। এখান থেকে মণিকরণ মোটামুটি 30-35 কিলোমিটার আমাকে যা বললো। তো আজকে সেইটা সেরে নেবো, তাহলে কালকের থেকে মানালির পার্ট বাই পার্ট ভ্রমণ এবং তার সাথে ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারবো। তো চলো, রেডি তো যা ছিলাম এই পরেই বেরোবো, চলো।
অবশেষে একটু সন্ধে হয়েছে, ঘড়ির কাঁটায় এখন বাজে 7টা, আর আমরা এখন পৌঁছেছি গুরুদ্বারা এবং মণিকাটানে। তো বিবরণটা আমি দেখাচ্ছি, আগে ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদের দেখাই, তারপর বলছি এখানকার ঘটনাটা। এই হচ্ছে তোমরা ঠিক করে দেখতে পাবে এইখান দিয়ে ধোয়া বেরোচ্ছে, পুরো এই জলটাই কিন্তু আর এই হচ্ছে গুরুদ্বার ঢোকার প্রবেশপথ। ভেতরে কিন্তু সেলফি অ্যালাউ নয়, কিন্তু অনেকেই তুলছে দেখছি, কিন্তু এটা একদমই উচিত নয় কিন্তু। আর এই হচ্ছে লঙ্গরের প্রসাদ, ভাত রয়েছে এবং তার সাথে ডাল ফ্রাই টাইপের কিছু। এখানে কিন্তু চা লঙ্গর হিসাবেই দেওয়া হয়। এটা হচ্ছে এই লঙ্গর, এখান থেকে লঙ্গরে কিন্তু কী পাওয়া যায়, মানে প্রসাদ হিসাবেই চা এখানে দেওয়া হয়। সবথেকে মজাটার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু কোনো আগুনে বা কোনো গ্যাসের মাধ্যমে এখানে চা তৈরি করা হচ্ছে না, এখানে পুরোটাই যে উষ্ণ আছে, আর যে কাঠ, তার যে ধোয়া, তার মাধ্যমে কিন্তু চাটা করা হচ্ছে। এই জিনিসটা কিন্তু খুব সুন্দর। এবং এখানে যত চা রান্না হচ্ছে, আমরা এখন যেরকম ভাত ডাল খেলাম, এই পুরো খাবারটাই কিন্তু এর মাধ্যমেই তৈরি করা হয়। এখানে কিন্তু আলাদা কোনো গ্যাস বা ওভেন কোনো ব্যবস্থাই নেই। আর এই হচ্ছে উৎস প্রস্রবণে জল। এই যে জলটা তোমরা দেখছো, এটা কিন্তু পুরো নদীর থেকেই আসছে, আর এটা অদ্ভুত রকমের গরম জল। মানে এই গরম জলে স্নান করাটা খুব চাপের, যে এত গরম বলে বোঝানো যাবে না। এবং এখানকার যে জল, যাদের বাতের ব্যথা আছে, বিভিন্ন সমস্যা আছে, এই জলে স্নান করলে বাতের ব্যথা সেরে যায়, এরকমও কথা কিন্তু শোনা যায়। অর্থাৎ অনেকের সে শোনা যায় বাতের মলম হিসাবে কাজ করে কিন্তু এই জল। পুরাণ মতে জানা যায় কোনো এক সময় গুরু নানক তাদের শিষ্য সাথে তার ভাই মর্দনাকে নিয়ে এই স্থানে ঘুরতে এসেছিল, এবং এই জায়গাতে এসে মর্দনাদের অত্যন্ত ক্ষুধা পায়, অর্থাৎ খিদে পায়। স্বাভাবিকভাবেই সেই সময় গুরু নানককে মর্দনা তার খিদা নিবারণের জন্য উপায় জানতে চাইলে গুরু নানক তাকে উপদেশ দেন স্থানীয় জায়গা থেকে তাকে লঙ্গর অর্থাৎ খাবার জোগাড় করে আনার জন্য। সেই মুহূর্তে দাঁড়িয়ে মর্দনা স্থানীয় জায়গা থেকে আটা জোগাড় করে আনে, এবং সেই আটা জোগাড় করে আনার পর দেখতে পান এখানে কোনো রকম জ্বালানি অর্থাৎ কোনো রকম আগুনের ব্যবস্থা নেই, যে যাতে করে সে রুটি বানিয়ে খাবে। ঠিক তখনই গুরু নানক বলেন স্থানীয় যে পার্বতী নদী বয়ে গেছে, এখান থেকে একটি পাথর তুলে আনার জন্য। যথাযথ মর্দনা তার আদেশ মেনে, অর্থাৎ গুরু নানকের আদেশ মেনে একটি পাথর তুলে আনেন, এবং সেই পাথরের নিচ থেকেই বয়ে চলে হু হু করে একটি তাপ, যা উষ্ণ প্রস্রবণ নামেই পরিচিত সেই থেকে। কিন্তু উষ্ণ প্রস্রবণ আসার পরেও মর্দনার কিন্তু খাবার নিবারণ হয়নি। গুরু নানক মর্দনাকে সেই সময় উপদেশ দেন তিনি যাতে রুটি বানিয়ে এই বয়ে চলা নদীতে যাতে ভাসিয়ে দেন। তৎক্ষণাৎ মর্দনা সেই কাজটাই করে, যাতে করে রুটি বেলে এবং এই নদীতে ভাসিয়ে দেয় রুটি খাওয়ার জন্য। কিন্তু ঘটনাচক্রে রুটি তো ভেসে আসেই না, বরং রুটি স্রোতের জলে ভেসে ডুবে চলে যায়। সেই সময় গুরু নানক মর্দনাকে আরেকটি উপদেশ দেন, তিনি যাতে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যাতে তার ক্ষুধা নিবারণ হয়। মর্দনা সেই সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যাতে তার খিদা নিবারণ হয়, এবং ঠিক তৎক্ষণাৎ মর্দনা দেখতে পায় যে নদী থেকে গোটা রুটি ভেসে আসছে ফুলে, এবং তারপরেই তিনি সেটি খেয়ে তার ক্ষুধা নিবারণ করেন। এবং গুরু নানক তাকে একটি উপদেশ দেন, যে উপদেশে বলা হয়েছে খাবার বা লঙ্গর খাওয়ার জন্য শুধুমাত্র নিজের ভক্তি এবং ঈশ্বরের কাছে প্রার্থনাই যথেষ্ট। আর এই হচ্ছে গুরুদ্বারার ঠিক পেছনে অবস্থিত একটি ছোট্ট মার্কেট। এখানে প্রয়োজনীয় সব রকম প্রসাদ এবং বিভিন্ন এখানকার সব সামগ্রী কিন্তু পাওয়া যায়।
নিচে যে ধোঁয়াটা তোমরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু কৃষ্ণ প্রশ্রমণের ধোঁয়া, আর গুরুদ্বারা কিন্তু তার সাথেই লাগানো। হিন্দু পুরাণ মতে এখানে বলা হয় কোনো এক সময় পার্বতী এবং মহাদেব এখানে ঘুরতে এসেছিল এবং এই জায়গার যে সৌন্দর্য তাদের এতটাই ভালো লাগে তারা সেখানে দীর্ঘদিন ধরে বসবাস করে। একদা একদিন পার্বতী স্থানীয় যে নদীটা আমাদের পেছন দিক দিয়ে বয়ে চলছে সেই নদীর স্রোতে পার্বতীর কানের দুল খুলে পড়ে যায়। পার্বতী তাতে রুষ্ট হয়ে স্বয়ং মহাদেবকে বলেন তার কানের দুলটা খুঁজে আনার জন্য। মহাদেব তখন সেই কানের দুল খোঁজার জন্য তার পরিচালককে বলে এবং ঘটনাচক্রে সেই পরিচালক সেই কানের দুল খুঁজতে ব্যর্থ হয়। ফলে মহাদেব তার তৃতীয় নয়ন এখানে এই স্রোতে ভাসিয়ে দেন, অর্থাৎ এই নদীর স্রোতে ভাসিয়ে দেন। অত্যন্ত ক্রুদ্ধ হয়ে পড়ে। তখনই দেখা যায় এক মহাকালের। ঠিক সেই সময় সর্পদেবতা মহাদেবকে শান্ত হতে অনুরোধ করে আর কথা দেন এই নদীর স্রোতের মধ্যে থেকেই একটি পাথর ভেসে উঠবে, যেটি পার্বতীর কানের দুলের মতনই দেখতে। এবং সেই পাথর ভেসে আসার পরেই পার্বতীও খুশি হন এবং এইভাবে এই জায়গায় পার্বতী এবং মহাদেবের মন্দিরের কিন্তু সূচনা হয়। আর সেই থেকেই এই নদীটার নামটা পার্বতীর নামেই হয়, পার্বতী নদী। আর মহাদেবের সামনে যে নদী রয়েছে একদম সামনে, সেই নদীর কানে নিজের মনোবাসনা এবং ইচ্ছে বললে কিন্তু সেটি পূরণ হয়। শরীর কাটায় এখন বাজে প্রায় রাত 10টা, আর এখন আমরা দাঁড়িয়ে রয়েছি ভিয়াস নদীর ধারে। স্থানীয় ভাষায় ভিয়াস নদী, কিন্তু এটা বিপাশা নদী নামেও পরিচিত। কিন্তু বিষয়টা হচ্ছে ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ আজকের ভিডিওতে মূল যে আমাদের উদ্দেশ্যটা ছিল সিমলা থেকে কুলুতে আসা এবং তারপর কুলুর থেকে কাসলে গিয়ে মণিকরণটা দর্শন করা, সাথে গুরুদ্বার। তো সেই তথ্য তো তোমাদের দিয়ে দিয়েছি। মূলত কালকের পার্টটা মানে পরের দিনের এপিসোড যেটা হবে সেটা মামলিকে ঘিরেই হবে আশা করি। আর তার মাঝখানেও চেষ্টা করব যদি রিভার র্যাফটিংয়ের বিষয়টা তোমাদের সাথে তুলে ধরা যায়। আপাতত চারিদিকে অন্ধকার, অলরেডি আমি ফ্ল্যাশ জ্বালিয়ে মানে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিওটা করছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ কিপ ইউর এক্সপেকটেশন লো অ্যান্ড ড্রিম বিগ, স্টে উইথ প্যাশন উইথ শান। বাই।